তাহলে আমরা জানতে পারলাম সেল, কলাম, রো এবং পুরোটাকে একত্রে বলা হয় ওয়ার্কশিট। আমাদের এখানের মধ্যে যে 1 2 3 4 আছে, এভাবে আমাদের একটা শীটের মধ্যে প্রায় 1,00,000 উপরে দেখাচ্ছে, এখানে আরো বেশি, অর্থাৎ প্রায় 1,00,000 মতো আপনাকে দেখাবে। 1,00,000 নয়, বরং 10 লাখের উপরে আপনাকে এখানে লাইন দেখাবে একটা শীটের মধ্যে। একটা শীট মানে হলো এক্সেলের ভাষায় একটা পেজ, আর প্রিন্টিং ভাষায় শত পেজের মিলিত একটা ওয়ার্কশিট। যেমন এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, এভাবে যদি আপনি একটা পেজের মধ্যে, বা এই যে নিচে দেখতে পাচ্ছেন শীট 1, শীট 2, শীট 3, এগুলো মানে হলো 1 নাম্বার শীট, 2 নাম্বার শীট। এই 1 নাম্বার শীট, 2 নাম্বার শীট, 3 নাম্বার শীট, আমার একটা ফাইলের মধ্যে এরকম শত শত শীট আমি করতে পারবো। একটা শীটের মধ্যে আমাদের এই একটা ফাইলের শীটের মধ্যে খেয়াল করেন, আমাদের এই একটা শীটের মধ্যে 10,48,576টা এইভাবে রো আছে। এইভাবেই আমাদের কয়টা রো আছে? 10,48,576। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন নাম্বারটা, এভাবে আমাদের উপর দিকে এক এক করে আমাদের উপর দিকে আমাদেরকে দেখাবে। অর্থাৎ আমরা যখন কাজ করব, তাহলে আমাদের যদি আমরা কোনো ধরনের ডাটা এন্ট্রি কাজ শুরু করি, মিট করবেন সবাই, ডাটা এন্ট্রি যদি আমরা কোনো কাজ শুরু করি, আমরা 10,50,000 অর্থাৎ 10,50,000 মতো কি করতে পারবো? ডাটা এন্ট্রি করতে পারবো। তার মানে হলো, বুঝতে পারছেন, 10 লক্ষ ডাটা এন্ট্রি করা মানে হলো বিশাল এরিয়া। একটা শীটের মধ্যে আপনি এতগুলো মানুষের নাম এন্ট্রি করতে পারবেন। এভাবে আপনি শীট 2, শীট 3, শীট 4, আরো যদি শীট চান, এই যে ডান পাশে যে নিউ শীট আছে, ক্লিক করলে আরেকটা শীট আসবে। এভাবে যত ক্লিক করতে থাকবেন তত শীট আসতে থাকবে। এখন দেখেন, আপনি যদি চান শীট 1, শীট 2, শীট 3 কে একটা নির্দিষ্ট নামে সেভ করতে, যেমন আপনি চাচ্ছেন আপনার মাদ্রাসা পরীক্ষার রেজাল্ট শীট তৈরি করবেন। এখন রেজাল্ট শীটটা তৈরি করবেন কিভাবে? রেজাল্ট শীটটা তৈরি করবেন যে একটা ফাইলের মধ্যেই আমার সকল বিভাগের পরীক্ষার প্রশ্ন মালাগুলো থাকবে, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো থাকবে, ফলাফল শীট। তার আমরা চাচ্ছি প্রত্যেকটা শীটের মধ্যেই আমার আলাদা আলাদা জামাতের ডাটাগুলো এন্ট্রি থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে শীট নাম্বার না দিয়ে যদি শীট নামটাই দিয়ে দেন, তাহলে খুঁজে আপনার জন্য সহজ হবে। এখন শীট নামটা আপনি কিভাবে পরিবর্তন করবেন? হয়তো এখানে ডাবল ক্লিক করবেন, অন্যথায় রাইট বাটন ক্লিক করে রিনেম ক্লিক করবেন। রিনেম যখন ক্লিক করবেন, তখন এখানে সিলেকশন পয়েন্ট আসবে, এখানে আপনি নাম দিয়ে দিলেন, যেমন লিখলাম তাকমিল। আমরা নাম দিলাম এটা যে তাকমিল। এখানে আমাদের বাংলা শো করছে, ডাবল ক্লিক করব অথবা রাইট বাটন ক্লিক করে রিনেম ক্লিক করব। আমরা লিখলাম এখানে তাকমিল লিখলাম ইংলিশে। এভাবে শীট 2 তে লিখলাম মেশকাত। এভাবে চাইলে আমরা যে কোনো শীটের মধ্যে নাম কি করতে পারবো? অ্যাক্টিভ করতে পারবো। নতুন শীট প্রয়োজন হলে নিউ ওয়ার্কশিটে ক্লিক করব। আর যদি কোনো শীট ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে ওই শীটের উপর রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট বাটন প্রেস করলে আমাদের সেই শীটগুলো ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা শীট তৈরি করতে পারবো, শীটের নাম পরিবর্তন করতে পারবো এবং শীটকে আমরা ডিলিট করতে পারবো। এটা হলো আমাদের শীট। আমাদের একটা ফাইলের মধ্যে শত শত শীট আমরা ক্রিয়েট করতে পারবো, তৈরি করতে পারবো, এবং একটা শীটের মধ্যে প্রায় 10.5 লক্ষর মতো রো থাকে এবং প্রায় 256টার মতো কলাম থাকে। এই পরিমাণ কলাম আছে যে 256 পর্যন্ত। আর 256 ইন্টু 10 লক্ষ যদি আপনি গুণন করেন, তাহলে বুঝে নেন যে এই ধরনের সেল কয় কোটি হবে। সুতরাং একটা শীটের মধ্যে বিশাল এরিয়া দেওয়া আছে। আপনি এই এরিয়াতে যে কোনো জায়গার মধ্যে আপনি কাজ করতে পারবেন।
তবে আপনি যখন যে যে ইয়ের মধ্যে সেল পয়েন্টের মধ্যে আপনি কাজ করবেন, ঠিক তার মার্কটা আপনি কলাম এবং নাম্বারের মধ্যেই দেখতে পারবেন। আপনাকে যখন কাজ করতে হবে তখন আপনাকে অবশ্যই ফলো করতে হবে কলাম কত নম্বরে আছে, রো কত নম্বরে আছে, তবে আমরা এই কাজটা করতে পারবো। এখানে কলাম নাম্বার প্রয়োজন নেই, কলামের নামটাই মনে রাখলে চলবে, তবে রো নাম্বারটা আপনার লাগবে। যেমন M15 যে বাটনে আছেন, সেল পয়েন্টারটা আছে J8, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনি যে ফলাফলগুলো বের করবেন, আমি আর একটু ক্লিয়ার করছি আপনাদেরকে। এই যে বাম পাশে 1 2 3 এগুলো দেখতে পাচ্ছেন, ধরে নেন এটা একটা ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের মধ্যে যে উপরের দিকে যে ABC এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় কলাম, এবং বাম পাশ থেকে এগুলোকে বলা হয় রো। এবং কলাম এবং রোর ভিতরে যে ছোট ছোট ঘরগুলো আছে এগুলোকে বলা হয় সেল। আর সেলের মধ্যেই আপনার তথ্যগুলো এন্ট্রি থাকবে, এবং নির্দিষ্ট একটা ঘরের মধ্যে যোগফল, বিয়োগফল, গুণনফল, ভাগফল, এগুলোর ফলাফল আমাকে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। তৈরি করার ক্ষেত্রে আমার আমাকে অবশ্যই বিষয়টা মনে রাখতে হবে যে আমি কি কাজ করতে চাচ্ছি। যেমন এখানে কয়েকটা কাজ দেওয়া আছে, দেখেন। যেমন এখানে দেওয়া আছে 55 প্লাস 58 প্লাস 24, তার মানে বোঝানো হচ্ছে যে এটা যোগফল তৈরি করার জন্য। আপনি যোগ কয়ভাবে করতে পারবেন, কয়ভাবে আপনি যোগ করতে পারবেন, এই যোগফলটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যেমন আমি এগুলোকে কেটে ফেললাম, অথবা আমি এটাকে কপি করে নিলাম, কপি করে আমি আরেকটা শীটের মধ্যে পেস্ট করলাম। ইন্টার বাটন প্রেস করলেই এটা এখানে চলে আসবে, অথবা কন্ট্রোল ভি বাটন প্রেস করলে এটা এখানে চলে আসবে। অর্থাৎ আমি যেখান থেকে কপি করেছিলাম সেই কপিটা এখানে চলে আসবে। কপি আনার পরে ভিডিও অন রেখেছেন, একজন অফ করেন। কপি করার পরে এখন দেখেন আমি এটাকে ধরেন ফেলে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আমি চাচ্ছি এখানে টোটাল টানতে, এটা টোটাল ঘর। কি ধরনের টোটাল? আমি এই তিনটা মলে যোগফল করতে চাই। ভিডিও অন রেখেছেন, কে অফ করেন। আমরা এখানে টোটালটা আনতে চাই। তো টোটালটা আনার সুরত হলো একাধিক। এক নাম্বার সুরত যে আপনার অমুক অমুক অমুক, এভাবে। এই জন্য যে কোনো ফলাফল এক্সেলের মধ্যে যে কোনো ফলাফল তৈরি করার জন্য অবশ্যই 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 আমাকে ইকুয়ালসি দিতে হবে। আমি এখানে প্রথমে ইকুয়ালসি দিয়ে নিলাম। এবার আমরা 55টা কোন ঘরে আছে? সি এর ঘরে। আমরা এখানে টাইপ করব সি কোন 55 কত নাম্বার রোতে আছে? 4 নাম্বার রোতে। আমরা টাইপ করলাম C4 প্লাস। কেন প্লাস বাবা করলাম? যোগফল করব, এটাকে আমরা যোগ করব। এরপর আমরা D4 প্লাস, এরপর আমরা 24 আছে আমাদের E4 এ। ফলে দেখেন আমার তিনটা ঘরের নাম আমি এখানে উল্লেখ করেছি। আমি কিন্তু এখানে পারতাম 55 প্লাস 48 প্লাস 24 যোগ করতে, তাহলে আমার যে ফলাফলটা আসবে সেই ফলাফল আর এই ফলাফলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হবে। আমি এন্টার বাটন প্রেস করলাম, ফলে আমার যোগফল চলে আসছে 127। আমি এখানে যোগফল টানতে চাই, ইকুয়াল সি 55 প্লাস 48 প্লাস 24। এন্টার বাটন প্রেস করলাম, ফলে দেখেন আমার এখানেও 27 আসছে। তাহলে আমার এখানেও 27 আসলো, এখানেও 27 আসলো। এখানে আমি উল্লেখ করেছি সরাসরি ডিজিট, আর এখানে উল্লেখ করেছি সরাসরি ঘর। এখন দেখেন ঘরের মধ্যে আর ডিজিটের মধ্যে তফাৎটা কি? যে কোনো ঘরে যখন আপনি এডিট করবেন তখন এইখানে ঘরগুলো উল্লেখ করাতে আপনার এটার ফলাফল, আপডেট ফলাফলটা এখানে চলে আসবে। কিন্তু যে কোনো ফলে ঘরের মধ্যে এডিট করার ফলে এই ঘরের মধ্যে কোনো পরিবর্তন হবে না, কেননা এখানে মূলত করা হয়েছিল ডিজিট, আর এই ঘরের মধ্যে করা হয়েছিল তার ঘর অনুযায়ী। ঘর অনুযায়ী যদি আমরা যোগ করি
তাহলে ওই ঘরগুলোতে যদি কখনো কাস্টমাইজ করার প্রয়োজন হয়, এডিট করার প্রয়োজন হয়, তখন এডিট করলে এডিট করার পরে তার আপডেট ফলাফলটা আমার এখানে চলে আসবে। এটাই হলো তফাৎ। যেমন 55 জায়গায় আমি প্রেস করলাম 50, ফলে দেখেন অটোমেটিকলি আমার মাইনাস হয়ে গেল 5, 122 আছে, কিন্তু এখানে কিন্তু 127 187 আছে। এর কারণ কি? আমি এখানে ডিজিট উল্লেখ করেছি, ফর্মুলা বার খেয়াল করেন, আর এখানে উল্লেখ করেছি আমি ঘর, মানে কোন ঘর কোন ঘরের ভিতরে আমার এই ডিজিট গুলো আছে, ওই ঘরগুলোর নামটাই আমি এখানে উল্লেখ করেছি। এটা করেছি আমি যোগ। এই যোগ করার সিস্টেম আমরা একভাবে শিখলাম। দ্বিতীয়ভাবে আমরা শিখতে চাই, সেটা হলো ইকুয়ালসি। ইকুয়ালসি টাইপ করার পরে আমরা ক্লিক করব ঠিক 50 ঘরের মধ্যে। ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে দিব প্লাস, সেকেন্ড ঘরের মধ্যে ক্লিক করব, এরপর আবার দিব প্লাস, থার্ড ঘরের মধ্যে ক্লিক করব, এবার আমরা দিব এন্টার। অর্থাৎ এভাবে আমরা একটা যতগুলো ঘর আমরা যোগ করতে চাই, চাইলে আমরা এভাবে ক্লিক করে করেও কি করতে পারবো, যোগফল টানতে পারবো। যেটা আমরা C4 D4 E4 আমাদের লেখার প্রয়োজন হয়, সেটা না লিখলেও চলবে, জাস্ট ক্লিক করে করে আমরা এটাকে যোগফল টানতে পারবো। এটা হলো 2 নাম্বার সিস্টেম। 3 নাম্বার সিস্টেম হলো ইকুয়ালসি। ইকুয়ালসি টাইপ করার পরে আপনি টাইপ করবেন সাম। সাম টাইপ করার পরে আপনি একটা ব্র্যাকেট দিবেন। সামের পর একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম ঘরটাকে সিলেক্ট করবেন। এবার আপনি একটা ক্লোন ব্যবহার করবেন, কিবোর্ড থেকে ক্লোন। এবার আপনি সর্বশেষের ঘরের মধ্যে ক্লিক করবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। দেখেন আমি কিন্তু দুইটা ঘর মার্ক করেছি, একটা ঘর শুরুরটা, আরেকটা ঘর কিন্তু শেষেরটা। মিডলে যতগুলো ঘর থাকবে কোনো ঘর উল্লেখ করার প্রয়োজন নেই। কম্পিউটার নিজে নিজে বুঝে ফেলবে যে আমি আসলে এটাকে যোগফল টানতে চাই, এই ঘর থেকে এই ঘরের ভিতরে যতগুলো ঘর থাকবে সবগুলোকে আমাকে কাউন্ট করার জন্য বলেছে। এটা কম্পিউটার কিভাবে বুঝবে? ক্লোনের মাধ্যমে। আমি সাম লেখার পরে যখন আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে শুরু এবং শেষ ঘরের নামটা উল্লেখ করে দিয়েছি এবং এন্টার বাটন প্রেস করব, ফলে দেখেন আমার ফলাফলটা এখানে চলে আসবে। এটা হলো 3 নাম্বার সিস্টেম। চতুর্থ নাম্বার সিস্টেম হলো আরো সহজ। প্রথম সিস্টেম থেকে সেকেন্ড সিস্টেমটা কিন্তু অনেকটা সহজ ছিল, সেকেন্ড সিস্টেম থেকে থার্ড সিস্টেমটা কিন্তু আরেকটু সহজ ছিল। এবার দেখেন এতটাই সহজ যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। কি ধরনের? যেমন আপনি এটা যোগফলটা আপনি এখানে টানতে চাচ্ছেন, তাই এই ঘরের মধ্যে আপনি কার্সর পয়েন্টকে রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে অটো সামে ক্লিক করবেন 2 বার। তবে এই ক্ষেত্রে শর্ত আছে। শর্তটা কি? এই ক্ষেত্রে শর্ত হলো এটা, ঠিক এই বরাবর যতগুলো ঘরের মধ্যে ডিজিট থাকবে প্রত্যেকটা ঘরকে কিন্তু সে কাউন্ট করবে। এই জন্য আমরা অটো সাম দেওয়ার পূর্বে অবশ্যই মনে রাখবো যে আমার এখানের মধ্যে কোনো ধরনের সিরিয়াল নাম্বার অথবা অন্য কোনো নাম্বার আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আমি অটো সাম ব্যবহার করতে পারবো না। এর পূর্বে যে 3টা সিস্টেমে আমরা যোগ করেছি, 3টার কোন একটা সিস্টেমে আমাদেরকে যোগ করতে হবে। আমরা ধরে নিলাম এটাকে কেটে ফেললাম। আমরা এখানে অটো সামের মাধ্যমে আমাদের এই পাশে যোগফলগুলো আনতে চাই। এজন্য অটো সামের মধ্যে একবার ক্লিক করব, সেকেন্ড টাইম যখন আবার ক্লিক করব ঠিক আমার ফলাফলটা চলে আসবে। তাহলে আমরা যোগ করার সিস্টেমটা কিন্তু 4 ভাবে জানলাম। একটা সিস্টেম হলো প্লাস প্লাস প্লাস, আরেকটা সিস্টেম হলো ক্লিক প্লাস ক্লিক প্লাস, আরেকটা সিস্টেম হলো সাম, আরেকটা সিস্টেম হলো অটো সাম। তো এই যোগ করার সিস্টেমগুলো অবশ্যই আপনার জেনে রাখতে হবে যে আসলে আমাকে এক্সেলের মধ্যে কোন কোডটা ব্যবহার করে যোগ করতে হয়, সেই কোডগুলো সম্পর্কে আমার ব্রেনে অবশ্যই অ্যাড করে রাখতে হবে। ফলে কি হবে? আমি এই যোগফলের কাজগুলো খুব সহজে করতে পারবো। এবার দেখেন এইভাবে আপনি যদি কোনো কিছুকে ভাগ করতে চান, কোনো কিছুকে গুণন করতে চান, কোনো কিছুকে মাইনাস করতে চান, তাহলে আপনি পারবেন। যেমন আমরা 50 থেকে 48 মাইনাস করতে চাই, সেম সিস্টেম, ইকুয়াল C4 মাইনাস, শুধু মাইনাস চিহ্নটা ব্যবহার করব। এরপর আমরা কোন ঘরটা মাইনাস করব? D4। এন্টার বাটন প্রেস করলাম।
ফলে দেখেন C4 থেকে যখন D4টা যখন হবে আপনার মাইনাস হবে, তখন আর থাকছে 2। এভাবে দেখেন গুণন যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মাইনাসের জায়গায় আপনি গুণন দিয়ে দিলেন, যেমন C4 ইন্টু D4 ইন্টার বাটন প্রেস করলেন, ফলে দেখেন 2400 হলো। 48 ইন্টু 50 2400 হচ্ছে, এটা গুণন। আর যদি আপনি ভাগ করতে চান তাহলে আপনি ভাগ চিহ্ন দিয়ে দেন, ইন্টার বাটন প্রেস করেন, ফলে দেখেন 50 কে যদি 48 ভাগে দেন 1.041666166667, অর্থাৎ 50 কে যদি 48 ভাগ করেন তার প্রতিটা পয়েন্টের মধ্যে পড়ছে 1.04166667। তো এইভাবেই আপনি যোগ করতে পারবেন, এভাবে আপনি মাইনাস করতে পারবেন, এভাবে আপনি গুণন করতে পারবেন, ভাগ করতে পারবেন। যদি এই 4টা সূত্র আপনি যদি এখন আয়ত্ত করতে পারেন তাহলে আপনি নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন, খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন। কেননা আপনি ভাগ জানলেন, বিয়োগ জানলেন, গুণন জানলেন, যোগফল জানলেন, তাহলে সবকিছু আপনি মোটামুটি আয়ত্ত করে ফেলেছেন। এবার আপনার কাজ হলো কি, আপনার কাজ হলো যে ওইভাবেই ঘরগুলোকে এন্ট্রি করা এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, যাতে আপনার ব্রেনটা ক্লিয়ার হয়ে যায়। আজকে আমরা যে বিষয়টা শিখবো এখন সেটা হলো যে কিভাবে আমরা একটা ইনভয়েস তৈরি করব। ইনভয়েস বলতে, যেমন আপনি একটা দোকানে অ্যাকাউন্টসম্যান হিসেবে অথবা সেলসম্যান হিসেবে কাজ করছেন। আপনার কাছে একটা কাস্টমার আসলো, যে কাস্টমার কিছু মাল নেবে, কিছু কি নেবে, মাল নেবে, সদাইপাতি নেবে, পণ্য নেবে। তাহলে আপনার কাছ থেকে যে পণ্যগুলো কাস্টমার নিয়ে যাবে, প্রথমত কথা হলো আপনি যদি সত্যিকার একজন সেলসম্যান হয়ে থাকেন, অবশ্যই কোন মালটা কত টাকা রেট সেটা অবশ্যই আপনার জেনে থাকবে। সেকেন্ড হলো ওই মালটা আছে কি নাই সেটাও কিন্তু আপনার জেনে থাকবে। এখন দেখেন, সবকিছু যখন আপনার জেনে থাকবে, আপনি যখন একটা বিল তৈরি করবেন, সেই বিলটা যদি কম্পিউটারে তৈরি করেন তাহলে আপনি কিভাবে তৈরি করতে পারবেন। ধরে নেন আপনি একটা ভাউচারের মধ্যে আপনার দোকানে যে ক্যাশ মেমোটা আছে, সেই ক্যাশ মেমোর মধ্যে আপনি এন্ট্রি করছেন, কাস্টমার আপনাকে বলল ভাই আমি পেন্সিল নিব 2 ডজন। আপনি কি করলেন, নাম্বার লাগিয়ে লিখলেন পেন্সিল 2 ডজন, দরের মধ্যে লিখলেন এত টাকা করে, টোটালের মধ্যে গিয়ে আপনি তার টাকাটাকে গুণন করে ক্যালকুলেটরের মাধ্যমে গুণন করে টোটাল ঘরের মধ্যে সেই জিনিসটা আপনি লিখে ফেললেন। এভাবে সেকেন্ড যে আইটেমটা নিবে, থার্ড যে আইটেমটা নিবে, এভাবে একটা একটা করে আপনি বিল তৈরি করলেন। তো বিল তৈরি করার মধ্যে 2 জায়গার সাহায্য নিতে হয় আপনাকে। প্রথমত আপনার কলমের সাহায্য, সেকেন্ড আপনার ওই পণ্যটা টোটাল কত টাকা হয় গুণফলের জন্য ক্যালকুলেটরের সাহায্য নিতে হয়। এইখানে দেখেন আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার ইনভয়েসটা, আপনার ক্যাশ মেমোটা যদি কম্পিউটার করার প্রয়োজন হয়, তখন আপনি কিভাবে করবেন এর একটা সিম্পল নমুনা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন এসএল নাম্বার লাগাতে পারেন, সিরিয়াল নাম্বার, এরপর লিখলেন আইটেমস, কোয়ান্টিটি লিখলেন প্রাইস, টোটাল। এখন দেখেন একজন কাস্টমার কিছু পণ্য নিল, পণ্য নাম্বার লাগালেন, আপনি একটা নাম্বার লাগালেন যে 001। আপনি যখন 001 অথবা শুধুমাত্র 1 প্রেস করলেন, কিন্তু 001 যখন টাইপ করেছিলেন, এন্টার বাটন প্রেস করার পরে কিন্তু অটোমেটিকলি জিরোগুলো মাইনাস হয়ে গেল। যদি এমন হয় যে আপনার জিরোটা লাগবে, সেই ক্ষেত্রে আপনার এইটার মোডটা চেঞ্জ করতে হবে। এটা মোড আছে বর্তমানে জেনারেল মোড। আপনি কলামের মধ্যে যখন ক্লিক করবেন, ঠিক 1 থেকে শুরু করে সেই 10.5 লক্ষ সকল রো গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে শুধু এর ক্ষেত্রে। এবার আপনি জেনারেল মোড যেটা আছে সেখান থেকে আপনি করে দেন টেক্সট, নিচের দিকে গেলে পাবেন টেক্সট।
এই যে টেক্সট করলেন, এখন যদি আপনি এখানে 001 প্রেস করেন তাহলে কিন্তু সে 001 শো করবে। কারণ হলো আপনি তাকে বলেছেন, এই সেলগুলোকে আপনি বলেছেন যে তুমি টেক্সট মোডে থাকো। কোন মোডে থাকো? টেক্সট মোডে। আপনি যদি এখান থেকে জেনারেল মোডে রাখেন সেই ক্ষেত্রে আপনার ডিজিট গুলোকে 1 2 3 হিসেবে কাউন্ট করবে। 1 2 3 এর পূর্বে যতগুলো জিরো আপনি অ্যাড করবেন সবকিছু হাইড হয়ে যাবে। যদি এমন মনে করেন যে আপনার 0 প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি এটা বসাইতে পারেন। এবার আপনি সেকেন্ড ঘরের মধ্যে লিখলেন 002, এখন 001 002 প্রত্যেকটা ঘরের মধ্যে যদি একটা কাস্টমার 50টা আইটেম নেয়, আপনি যদি প্রত্যেকটা ঘরের মধ্যে এটাকে এন্ট্রি করতে যান তাহলে সময়ের ব্যাপার। আপনি শুধুমাত্র 1 এবং 2 টাকে বের করে দুইটাকে একত্রে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ঠিক আপনার এখানে যে পয়েন্টার আছে, ড্রপ ডাউন পয়েন্টার বা ম্যাজিক পয়েন্টার, এই ম্যাজিক পয়েন্টারকে ধরে সোজা নিচের দিকে টান দিবেন। যতগুলো ঘর প্রয়োজন ততগুলো ঘরের মধ্যে আপনি যখন ড্র্যাগ করবেন ঠিক ততগুলো নাম্বার অটোমেটিকলি চলে আসবে। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নাম্বারগুলো অটোমেটিকলি চলে আসছে। তো এটা হলো ড্র্যাগ করে ম্যাজিক টুলের মাধ্যমে বা ম্যাজিক পয়েন্টারের মাধ্যমে। তবে শর্ত হলো যে প্রথম 1 এবং 2 দুইটা আগে প্রথমে লিখতে হবে। এরপরে গিয়ে দুইটা একত্রে সিলেক্ট করার পরে পয়েন্টটা দিলেই কম্পিউটার তারপরে গিয়ে সে কাউন্ট করতে পারবে যে আপনি আসলে সিরিয়াল চাচ্ছেন, মানে 1 2 3 4 এই সিস্টেমে সিরিয়াল চাচ্ছেন। এবার দেখেন আপনি আইটেম লিখতে থাকেন, যেমন পেন্সিল। পেন্সিল কাস্টমার নেবে 24 পিস। এরপর দেখেন আপনার ইরেজার। ইরেজার নেবে 36 পিস। তারপর আসেন আপনার চক। চক নেবে 150 প্যাকেট। এরপর আসেন খাতা অথবা কায়দা। কায়দা নেবে 1000 পিস। তারপর আসেন আপনার কোরআন শরীফ। কোরআন শরীফ নেবে 24টা। রেহাল। রেহাল নেবে 12টা। এরপর আসেন এভাবে আপনি আপনার পণ্যগুলোর নাম এন্ট্রি করতে থাকবেন। এখান থেকে পেন, 120 পিস। তারপরে ধরেন আপনার লিখলাম, আমরা পণ্য লিখলাম অনেক। এভাবে কাস্টমার যেটা যেটা চাইবে আপনি এইভাবে শুধুমাত্র লিখে যাবেন। লেখার পরে কতটুকু কয় পিস নেবে সেটাও লিখবেন এবং প্রত্যেকটা পিসের দাম কত সেটা আপনি এখানে লিখে ফেলবেন। লেখার পরে গিয়ে যে ক্যালকুলেটরের কাজ যখন আপনার সময় হবে ঠিক সেই কাজের ক্ষেত্রে আপনি একটা কোড ব্যবহার করবেন। কোড কিন্তু ব্যবহার করার সিস্টেমটা কিন্তু আমরা শিখে ফেলেছি। পারবেন তো? সবাই পারবেন কোড? কোড মধ্যে আমরা 4টা জিনিস শিখেছিলাম, প্লাস, মাইনাস, গুণন, ভাগ। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আপনি যখন একজন সেলসম্যান হবেন, আপনি যখন সেলসম্যান হবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই পেন্সিল কত টাকা রেট কাস্টমারের জন্য অথবা আপনি খুচরার জন্য সেই রেটটা কিন্তু আপনার জেনে থাকতে হবে। তবে আপনি কাজটা খুব দ্রুত করতে পারবেন এবং সেলসম্যানের জন্য এটা আবশ্যকও বটে। কেননা সে যে কাস্টমারের কাছে জিনিসটা সেল দিবে, রেট যদি সে জানা না থাকে তার, তাহলে কিন্তু কাস্টমার বলবে সে নতুন। এর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা পণ্যের নাম, প্রত্যেকটা পণ্যের দাম এবং সে পণ্যটা আছে কি নাই সেটাও আপনার জেনে থাকতে হবে। এবার লেখেন, দেখেন আপনার পেন্সিল 24টা পিস নেবে, সেই ক্ষেত্রে আমরা তার থেকে রাখলাম 3 টাকা 75 পয়সা। ইরেজার নেবে, এটা হলো 60 টাকা 25 পয়সা। চক নেবে, চক নেবে 8 টাকা পার প্যাকেট। তারপর আসেন কায়দা।
কায়দা নিবে 3 টাকা 25 পয়সা করে, কোরআন শরীফ নিবে 95 টাকা, রেহাল 350 টাকা, পেন মেটাডো 3 টাকা 10 পয়সা। এখন দেখেন এই যে পণ্যগুলোর আপনি এন্ট্রি করলেন, আপনার এখন কাজ হলো ক্যালকুলেটরের মাধ্যমে এর দুটো যোগফল টেনে এখানে লেখা। যেমন আপনি এখানে লিখেছেন যে আপনার পণ্য কোন কোন পণ্য সে নিবে, কত টাকা রেট। এখানে আপনাকে ফলাফলটা বের করতে হবে। এই ফলাফলটা কিভাবে বের করবেন সেটা এখন আপনারা একজন একজন করে আমাকে বলবেন। আমি এখন এখানে আর কোডটা বলবো না, দেখবো যে গত ক্লাস এবং এই পর্যন্ত ক্লাসে আপনারা কতটুকু আয়ত্ত করতে পেরেছেন। একজন বলেন আমি এখন পেন্সিলের টোটাল হিসাবটা এখানে কি করব, ফিগারটা বসাবো। তাহলে আমাকে কি করতে হবে, এখানে টাইপ করতে হবে কি কি? স্যার ইকুয়ালস ইকুয়াল জি C2 ইনটু C2 গুণ D2। আচ্ছা আমাকে বুঝান, D2 আমাকে একটু বুঝান যে কেন এটা C2 D2 এবং ইনটু হবে। স্যার এটা তো পূরণ করতে হবে, কেন পূরণ করতে হবে? প্রতি পিসের দাম হচ্ছে 3 টাকা 75 পয়সা, এর জন্য 3 টাকা 75 পয়সা C2 দিয়ে হবে যেহেতু আমার পণ্যটা 24টা কাস্টমার নিবে, প্রত্যেকটা পিসের দাম 3 টাকা 75 পয়সা করে হলে তার টোটাল ফিগার কত টাকা হয় সেটা হিসাবটা আমাকে এখানে বের করতে হবে। এখন 24 আছে সি এর ঘরে এবং 2 তে, আর 3 টাকা 72 পয়সা আছে কোথায়, ডি এর ঘরে এবং 2 তে। যার কারণে আমরা এখানে টাইপ করলাম C2 ইনটু D2। ইনটুটা এই জন্য ব্যবহার করেছি তার সাথে গুণন করার জন্য। এবার আমরা এন্টার বাটন প্রেস করব। কি করব? জি বাটন প্রেস করব। Enter এবার button। সেকেন্ড আরেকজন বলেন, আরেকজন বলেন। এরপর আমি চাচ্ছি ইরেজার এই হিসাবটা বের করতে এখানে। equals C2 C3 বুঝে into বলতে হবে, D2 বুঝে বলতে হবে। C3 হ্যাঁ C3 C3 into D3 C3 ইনটু D3 কেন হলো? কারণ আমি রেজারের মূল্যটা বের করব, এই জন্য হলো কত পিস এটা হলো আগে আমাকে করতে হবে, তারপর হলো দরটা করতে হবে। আচ্ছা আমি যদি আগে D2 দিই তারপর D3 দিই তারপর C3 দিই, হবে না? জি হবে। অবশ্যই হবে, কেননা আমি তো কোনো ডিজিট উল্লেখ করছি না, তাই না? আমি জি। উল্লেখ করছি ঘর। আমি যেভাবে হোক ঘুরাইতে পারি, বাকি নিয়ম হলো বাম দিক থেকে হিসাবটা টানা, যেহেতু আমাদের ভাষাটা বাম দিক থেকে হচ্ছে। গুড, আরেকজন বলেন এই চকের হিসাবটা বের করতে যাচ্ছি। ফোর হচ্ছে ছক হচ্ছে স্যার ইকুয়াল C4 ইন্টু D4। D4, তো C4 ইনটু D4 কারণটা হলো চকটা আছে 15 পিচ, সেটা কোথায় আছে? C4 এ আছে। সিতে আছে আর মূল আছে ডিতে। গুড, এটা আচ্ছা আরেকজন বলেন, কায়দা বলেন। equal to C5 হ্যাঁ into বলেন। equal to C5 C5 into equal to D5। আবার ইকুয়াল টু কেন হবে? আমাদের ইকুয়ালসি কেন, ইকুয়ালসিটা কেন, সমান সমানটা কেন হবে? ফলাফলটা বের করার জন্য। হ্যাঁ, যেটা আমরা ক্যালকুলেটরে পরে করি। আমরা ক্যালকুলেটর সাধারণত 25 ইনটু 10 এরপরে গিয়ে আমরা ইকুয়ালসি দিই, ফলাফল তো তখন দেখাই। কিন্তু এক্সেলে ক্ষেত্রে তার বিপরীত, এক্সেলের ক্ষেত্রে তার কি বিপরীত, ইকুয়ালসিটাকে আগে আনতে হয়। ইকুয়ালসি দিলে কম্পিউটার বুঝতে পারে আমি এখানে কোনটা গুণনের কাজ করব, মানে গণিতের কিছু কাজ করব, তখন সে বুঝতে পারে। ওকে জি আচ্ছা, তাহলে আমার কি করতে হবে এখানে C5 ইনটু into D5। গুড,
কারণ হলো C5টা আছে আমার কোথায়? C5টা কোথায় আছে? আমার D5 কোয়ান্টিটিতে, মানে পণ্যের কতগুলো নেবে পরিমাণের ক্ষেত্রে। এই আর পরিমাণ। প্রাইসে ঘরের মধ্যে আছে প্রত্যেকটা কায়দের দাম হলো 3.25 টাকা করে। তো এখন আমার কত টাকা হয় সেটা আমি দেখলাম, যেমন 3250 টাকা। আরেকজন বলেন, কোরআন শরীফেরটা বলেন। equals আর C6 equal to C6 into D6 কেন হলো C6D6? স্যার পড়ান তো। সি এটা এই সি বরাবর কলম আর রো হচ্ছে 6 নম্বরে আছে। না ওইটা না, মানে আমি যে C6 ব্যবহার করলাম, C6টার সাথে D6 কেন করলাম? যে তার প্রাইসটা গুণ করা হয়েছে। মানে হলো আমার C6 এর মধ্যে আমার পণ্যের পরিমাণটা আছে, আর D6 এর মধ্যে আমার কি আছে? প্রাইস প্রাইস, অর্থাৎ মূল্য। তার মানে দুইটা আমার একত্রে গুণন করে গুণনফলটা আমার এখানে আনতে হবে। ওকে, জি। আচ্ছা আরেকজন বলেন। equal C7 into D7 C7 D7 কেন হলো? D7 D এর মধ্যে আমাদের পণ্যর দাম আছে আর C এর মধ্যে আমাদের পণ্যটা সংখ্যা আছে। গুড, 4200 টাকা। আচ্ছা এরপর আসেন, সর্বশেষ একটা আছে, কে নিবেন এটা বলেন। equal to C8 into D8 C8 into D8 মানে হলো কি, C8 এর মধ্যে কি আছে আমাদের? কোয়ান্টিটি, এবং D8 এর মধ্যে কি আছে? প্রাইস। এখন দেখেন তো এইভাবে আমাদেরকে কি করতে হবে? ফলাফলটা তৈরি করতে হবে। ফলাফলটা কি করতে হবে? তৈরি করতে হবে। এখন আপনার কাস্টমার, খেয়াল করেন, আপনার কাস্টমার এই পণ্যগুলো নিয়েছে, আপনি এই পণ্যগুলো রিপোর্টটা আপনি তৈরি করেছেন, মেক করেন প্লিজ। পণ্যগুলো কাস্টমার আপনার থেকে নিয়েছে, এখন আপনি এর ফলাফলটা নির্ভুলভাবে বের করলেন। প্রত্যেকটা ঘরের মধ্যে কি করলেন? আপনি আলাদা আলাদা বের করলেন। এখন আপনাদেরকে একটা ম্যাজিক শিখাবো। যদি এই ধরনের পণ্যগুলো একজন কাস্টমার আপনার কাছে আসলো, সে পাইকারি যে নিতে আসে, সে কিন্তু অনেকগুলো পণ্য একসাথে নিয়ে যেতে আসে, কি বলেন? এমনটাই তো? জি তো আপনার কাছে যখন অনেকগুলো পণ্য নিয়ে যেতে আসবে, তাহলে আপনি যদি এইভাবে বিল তৈরি করতে যান, তাহলে সময় লাগবে কেমন? অনেক সময় লাগবে। যদি 100টা আইটেম নেয়, তাহলে তার সময় লাগবে। আইটেমটা তৈরি করতে অনেক সময় লাগবে, তাই না? জি আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো যে এইখানের মধ্যে আপনি যখন আরো একটু অ্যাডভান্সে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার দোকানের সকল আইটেম গুলো আপনি চাইলে লিস্টের মধ্যে রেখে দিতে পারেন। কোথায়? লিস্টে আইটেমের রাখে। মধ্যে। আইটেমের লিস্টের মধ্যে। যেমন আমাকে এখানে কম্পোজ করা লেগেছে, প্রত্যেকটার মধ্যে আমি কি করেছি? কম্পোজ করেছি, তাই না? কথা বলেন। জি স্যার। তাহলে আমি যদি এভাবে প্রত্যেকদিন কম্পোজ করতে যাই, তাহলে আমার অনেক সময় নষ্ট হবে কিনা? জি জি নষ্ট হবে। তাহলে এই আইটেমটা যখন একটা অ্যাডভান্স লেভেল আপনি শিখবেন, এগিয়ে যাবেন, তখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন কিভাবে লিস্টের মধ্যে এটা অ্যাড করা হয়। তখন আপনার কাজ কিন্তু আরো কমে গেল। তাহলে আপনাকে আইটেমসটা লিখে লাগবে না, আপনি শুধুমাত্র কি করবেন? কাস্টমার পণ্য নিবে, আপনি পণ্যটা কি করবেন? শুধুমাত্র পণ্যটা কত পিস নিবে সেটা লিখে ফেলবেন। পণ্যটা কত পিস নিবে সেটাও লিখে ফেলবেন, এবং আপনি চাইলে এটার প্রাইসটাও কি করতে পারেন? এখানে এন্ট্রি করে আগে রেখে থেকে দিতে লিখে পারেন। রাখতে পারি। ফলে কি হবে? আপনার শুধুমাত্র কোয়ান্টিটি লিখলে চলবে, বাকিগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। বাকিগুলো কি হয়ে যাবে? অটোমেটিক তৈরি হয়ে যাবে। এখন দেখেন, আপনাদেরকে যে ম্যাজিকটা মূলত দেখাতে চাচ্ছি, সেটা হলো যে আপনি যখন এইভাবে একটা করে প্রত্যেকটা পণ্যের টোটালটা টানবেন, তাহলে 100টা বা 200টা প্রোডাক্ট আইটেম তৈরি করতে আপনার বিশাল সময় লাগবে। এই ক্ষেত্রে আপনার কাছে যে কাজটা করতে হবে, সেটা হলো আপনি সবার প্রথম যেটা সেটাই আপনি শুধুমাত্র নির্ভুল ভাবে বের করবেন। যেমন কি বলেন এটা?
যেমন বলেন C2 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 into D2 into into D2 D2 শুধুমাত্র প্রথমটা বের করলাম, প্রথমটা কি করলাম, বের করলাম। এখন দেখেন, মেট করেন, কথা বলবেন না। এখন দেখেন, যখন আপনি প্রথমটা বের করবেন, তখন আপনার বের করার পরে আপনি সেল পয়েন্টারটাকে ওটার উপর রাখবেন। দেখেন, যখন যে ঘরের মধ্যে যাবেন সেই ঘরের মধ্যে কিন্তু ম্যাজিক পয়েন্টারটা আছে কিনা? এই যে ম্যাজিক পয়েন্টারটা, ড্র্যাগ পয়েন্ট, ফিল ডাউন যে পয়েন্টটা আছে দেখেছেন? বলেন তো এই সেল পয়েন্টের মধ্যে আমার কোন জায়গার মধ্যে আমার এই পয়েন্টারটা আছে? একটা ডট ফোটার মতো, তিলক ফোটা। নিচে কোনায় নিচের কোণা অর্থাৎ ডান পাশে ডান পাশের নিচে, ডান পাশে নিচে। নিচে তাহলে এই ডান পাশের নিচের এই পয়েন্টারটাকে আপনি ধরবেন। যখন মাউস পয়েন্টারটাকে ওইটার মধ্যে নিয়ে যাবেন, তখন মাউস পয়েন্টার আকৃতিটা হয়ে যাবে একটা প্লাস চিহ্ন, ব্ল্যাক প্লাস। একটা তো সবসময় হোয়াইট প্লাস থাকে, কিন্তু তখন আসে পড়বে কি, ব্ল্যাক প্লাস। এই ব্ল্যাক প্লাসের যখন আসবে তখন আপনি ধরে রাখবেন, ধরে সোজা নিচের দিকে ড্র্যাগ করবেন। সোজা নিচের দিকে কি করবেন, ড্র্যাগ করবেন। ড্র্যাগ করতে হবে। যখন ড্র্যাগ করবেন বা ফিল ডাউন করবেন, তখন দেখবেন যে প্রত্যেকটা ঘরের ফলাফলটা চলে আসে। প্রত্যেকটা ঘরের ফলাফলটা কি আসছে, চলে আসছে। তো এটাই হলো আমাদের মজার বিষয়। আমরা বলেছিলাম যে একটা লোক যদি 100 বছর ব্যাপী বিরতিহীন ভাবে যদি সে গণিতের কাজ করে থাকে, সেই কাজটা কম্পিউটার এক্সেলের মাধ্যমে মাত্র 1 মিনিটের কম সময়ে সে করে দিতে পারবে। 1 মিনিটের কম সময়ে কি করতে পারবে, সে করে দিতে পারবে। করে দিতে তো কিভাবে করে দিতে পারবে, এর ম্যাজিকটা হলো এটা। যেমন 10 লক্ষ মানুষের সে হিসাবটা করলো, 10 লক্ষ মানুষের হিসাব যদি সে করতে যায়, তাহলে কত সময় লাগবে? অনেক সময় লাগবে। আচ্ছা, এর একটা হিসাব আমরা ধরি। যেমন সে যদি প্রতিদিন এভাবে লিখতে যায় আর এই হিসাবটা করতে যায়, তাহলে ধরেন পার ডে সে কত শত মানুষের নাম এন্ট্রি করতে পারবে? 1000 আপনি বলেন, 4-5 1000, 1000, 2000 নাকি? জি এরকমই। আচ্ছা, আমরা 2000 না, আমরা 3000 ধরলাম। কত ধরলাম? 3000 3000 তাহলে 3000, আমরা এখানে 10,48,000, কত জানি 559 নাকি? আচ্ছা, 549 দিলাম। এখন দেখেন, আমরা এটাকে ভাগ করি, ইকুয়াল সি F10 ভাগ G10 G10 ইকুয়াল সি G10, F10 আচ্ছা G10 ভাগ F10। উল্টো পরে দেখেন তার কমপক্ষে সময় কতটুকু লাগবে? 34 দিন 34 দিন। 34 দিন। তাহলে 34 দিন, 3000 ধরছে, কিন্তু 3000 কিন্তু কম না, কিন্তু অনেক। 24 ঘন্টায় সে কাজ করলে 3000 করতে পারবে। 24 ঘন্টা কাজ করলে সে 3000 করতে পারবে। তাহলে 3000 10 লক্ষ মানুষের তথ্যগুলো যদি সে এভাবে টানতে যায়, মানে যোগফল করে করে আনতে যায়, সেটা কখনো সম্ভব না। মানে 10 লক্ষ কাস্টমারের এই যে এইভাবে আপনি গুণন করে করে বসাবে, এইভাবে কিন্তু 3000 কখনোই সম্ভব না। তারপরও আমরা ধরলাম, ধরার পরেও দেখেন কতদিন লাগছে, 34 দিন লাগবে। প্রায় 35 দিন। যদি সে কাজ করে তাহলে 34 দিন লাগবে। সে 34 দিন কাজকে আপনি শুধুমাত্র প্রথমটাকে বের করে আপনি যখন এবার ড্র্যাগ করবেন একদম নিচ পর্যন্ত, তাহলে সময় লাগবে কতটুক? 1 মিনিট 1 মিনিট, বরং 1 মিনিট চেয়েও কম। তো এই যে 1 মিনিট চেয়ে কম সময় একটা লোক 24 ঘন্টা ব্যাপী 34 দিন যে কাজটা করলো, সেই কাজটা আপনি মাত্র 1 মিনিটে, তাও কি নির্ভুলে। ওই লোকটার কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কি জন্য? কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘুম নেই, বড় 1-2 দিন কাজ করার পর কিন্তু সে আর শরীর ঠিক থাকছে না। তারপরেও শরীর যদি ঠিক থাকেও, তাও কিন্তু সে কি করতে পারবে না, নির্ভুল কাজ করতে পারবে না। তার ক্যালকুলেটরের মধ্যে সে ভুল থাকার সম্ভাবনা থাকে, কিন্তু এখানের মধ্যে সেই ভুলটা কিন্তু নেই। বরং প্রথমটা যদি আপনি নির্ভুল বের করতে পারেন, বাকি সবগুলো নির্ভুল বের হবে, এতে কোনো সন্দেহ নেই। তার মধ্যে হবে। ক্লিয়ার?
জি ইনশাআল্লাহ আমরা বিলটা তৈরি করলাম, আমরা বিলটা কি করলাম, তৈরি করলাম। তৈরি করো। আচ্ছা, বিলটা তৈরি করার পর দেখেন, তৈরি করলাম। বিলটা তৈরি করার পর দেখেন আমি যখন কাস্টমারকে এভাবে দিব, কাস্টমার আমাকে পেমেন্ট করবে কিভাবে, কিভাবে পেমেন্ট করবে? তো আবার টোটালটা যোগ বের করতে করতে হবে। হবে। টোটালটা বের করতে হবে। টোটালটা বের করতে হবে। টোটাল বের না করলে তো কাস্টমার আমাকে বলবে না যে ভাই 90 টাকা নেন, 261 টাকা নেন, 120 টাকা নেন, 3250 টাকা নেন, এভাবে কি আমার বারবার দিবে? জি না, না, টোটাল একবারই দিবি। আমাকে গ্রাউন্ড টোটাল, তাই না? গ্রাউন্ড টোটাল টানার জন্য গ্রাউন্ড টোটাল কি পাশে হয় না নিচে হয়? নিচে নিচে। হয়। নিচে হয়। তাহলে আমরা এইটা টোটালটা যদি এখানে টানতে চাই, তাহলে আমরা কয় সিস্টেমে আমরা এখানে টোটালটা টানতে পারবো? 4 সিস্টেমে। 4 সিস্টেমে। কয় সিস্টেমে? এক 4 নাম্বার সিস্টেমে। এক নাম্বার সিস্টেমটা বলেন দেখি। ইকুয়ালসি হ্যাঁ, 90 E9 মানে কি? একজন বলে 90, একজন বলে E9, তার মানে তো আমার মাথায় গেল। E2, E3, E2, হ্যাঁ, E2 স্যার, E2 তারপর প্লাস প্লাস হলো গা E3 E3 তারপর প্লাস E4 E4 হ্যাঁ, গুড। তো একদম সোজা নিচে দিয়ে চলে আসবেন, একটা টাকা শেষ। E4, E5, E6 6, E7 E7, E8। এন্টার। 8 এ পর্যন্ত বাস ইন্টার চলে আসলো। 10,500 তো কত টাকা? 10,573 টাকা। ওকে, জি স্যার। এটা হলো একটা সিস্টেম প্লাস প্লাস, তাই না? জি স্যার। আচ্ছা, আরেকটা সিস্টেম হলো ইকুয়াল সি ক্লিক প্লাস, নাকি? জি ক্লিক প্লাস। শেষেরটা ইন্টার। সেটা ইন্টার। তাহলে 10,573 আসলো কিনা? জি জি। আচ্ছা, এবার এর কাজ কি? ইকুয়াল সি সাম, সাম ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট থেকে ক্লোন প্রথম ঘরটা ক্লিক করলাম, এরপর ক্লোন, ক্লোন। নাকি? জি জি। স্যার। এরপর সবার শেষে ঘরটা ক্লিক সাম করলাম, ইনটু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন আমরা শুরু এবং শেষের ঘরটা ক্লিক করলাম, 8 মিডলে কিন্তু কোনো ঘর ক্লিক করি নাই, করেছি? জি না স্যার। ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন 10,573 টাকা। তার মানে হলো তিনটা সিস্টেমের ফলাফল টানলাম, তিনটা সিস্টেমের ফলাফল কি একটাই। একই। একটাই। এবার দেখেন আমরা ডাইরেক্টলি এত কিছু না করে আমরা অটো সামের মধ্যে, এই যে অটো সাম আছে, অটো সামের মধ্যে আমরা দুইবার ক্লিক করব, 1 2, পরে দেখেন আমার 10,573 টাকা এসে বলল। তাহলে দেখেন আমার যদি ওই অপারেটর যদি 10,510,50,000 মানুষের এই যোগফলটা সে টানতে যায়, 10 লক্ষ মানুষের যোগফল এভাবে 90, 261, 120, 3250, 2280, 4200, 372, এভাবে যদি 10 লক্ষ অর্থাৎ 10.5 লক্ষর যোগফল সে টানতে চায়, তাহলে সময় লাগবে কেমন? অনেক সময়। অনেক সময় লাগবে। কিন্তু সেই কাজটাই মাত্র 2টা ক্লিকের মাধ্যমে, তাও কি নির্ভুল ভাবে আনতে পারতেছেন, তাই না? জি স্যার। এদিকে মজার বিষয় নাকি মজার বিষয় না? মজার বিষয় স্যার। মজার বিষয় তখন হবে যদি আপনি জিনিসটা বুঝেন। আপনি যদি জিনিসটা না বুঝেন, তাহলে আপনি বলবেন ধুর, ফালতু ক্লাস, এমনটাই তো। জি স্যার। তো এই ভাষাটা কখন আসবে? যখন আপনি বোঝার চেষ্টা করবেন না বা বুঝবেন না, তখন এই ভাষাটা আপনার মুখ থেকে বের হবে। এবার দেখেন আমরা টোটাল করলাম, আমরা সবকিছু তৈরি করে ফেললাম, কিন্তু এটার মধ্যে একটা অপূর্ণতা আছে। কি আছে? অপূর্ণতা। সেটা হলো বিলটা কার, কোন প্রতিষ্ঠানের, কার নামে, কত তারিখের, কোন জায়গার অ্যাড্রেস, কোনো কিছু নেই। আছে? জি না স্যার। না, তাহলে আমাদের লাগবে কিনা এটা? লাগবে। শপের নাম থাকবে, তারপর কাস্টমার নাম থাকবে, কত তারিখের বিল সেটা থাকবে। তার মানে হলো আমাদের উপরে আরেকটা কি বাড়ানো দরকার? ঠিকানা। একটা রো ঘর বানানো বাড়ানো দরকার। দরকার, একটা রো বাড়ানো দরকার।
একটা রো বাড়ানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে হবে, অথবা এখানে ইনসার্ট পয়েন্ট পাবেন, সেখান থেকে আপনি ক্লিক করবেন যে আপনি কি চাচ্ছেন, ইনসার্ট শীট রোজ, আপনি রো চাচ্ছেন, আপনি রোতে ক্লিক করেন, ফলে দেখেন একটা রো বেড়ে গেল, একটা রো চলে আসলো। প্রত্যেকটা সেল পয়েন্ট কিন্তু আলাদা আলাদা, আপনি চাইলে একাধিক সেলকে মার্জ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আপনারা শিখেছেন একাধিক সেলকে অ্যাডজাস্ট করার পয়েন্ট আপনারা শিখেছেন কিনা? জি সেই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন, যে আপনি যে কতটুকু ঘর অ্যাডজাস্ট করতে চান সিলেক্ট করবেন, এরপরে দেখেন ঠিক উপরে পাবেন মার্জ এন্ড সেন্টার। আপনি যখন মার্জ এন্ড সেন্টার ক্লিক করবেন তখন এই 4টা ঘর একত্রে একটা ঘর হয়ে যাবে। ওকে, জি এবার আপনি লিখেন এখানে কি লিখবেন, যেমন এখানে লিখলেন টমি স্টোর। আপনি চাচ্ছেন আপনার এই ঘরের মধ্যে নিচের লাইনে কিছু লিখবেন, মানে এই লাইনটা একটা লাইন, নিচে অ্যাড্রেস থাকবে, কাস্টমার নেম থাকবে, তাহলে কার্সর পয়েন্টটাকে নিচে নামানোর প্রয়োজন হবে, তাই না? জি তাহলে আপনি যদি কার্সরটাকে নিচে নামাইতে চান তাহলে কি করতে হবে? ইন্টার দিতে হবে। ইন্টার টাইপ কি করতে হবে? ইন্টার টাইপ Enter। করতে হবে। কিন্তু আপনি যদি এখানে ইন্টার বাটন প্রেস করেন এক্সেল এর ক্ষেত্রে কিন্তু সে ওকে হয়ে অন্য ঘরে কিন্তু সেল পয়েন্টারটা চলে যায়। যেমন আমি ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন এটা ওকে হয়ে কিন্তু পরবর্তী ঘরের মধ্যে সেল পয়েন্টারটা চলে আসলো। তাহলে আমার নিচে কিন্তু আসলো না, আমি ইন্টার মাধ্যমে ওয়ার্ডে শিখেছিলাম ইন্টার দিলেই কার্সর পয়েন্টার নিচে নামে, এমনটাই তো? জি জি স্যার। এখানে নামে না, না নামার কারণ হলো এখানের সাথে প্লাস অল্টা ইন্টার, অল্টা ইন্টার। উল্টা আবার অল্টা ইন্টার বাটন প্রেস করলেন, তাহলে কার্সর পয়েন্ট আবার নিচে নামবে, এখানে লিখলেন কাস্টমার নেম, ডেট লিখলেন, এবার আপনি ইন্টার বাটন প্রেস করলেন এবং আপনি এখানে নামটা, দোকানের নামটা একটু বড় করে দিলেন, বড় ছোট করা সবকিছু সিস্টেম কিন্তু আপনারা জানেন। এবার আপনি ইন্টার বাটন প্রেস করলে এটা ওকে হয়ে অন্য জায়গায় সেল পয়েন্টারে যাবে। কিন্তু এখনো কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়নি, কারণ হলো যে আমাদের এইখানে কিন্তু লাইন আছে প্রায় 3-4টা, কিন্তু আমাদের জায়গা আছে কয় লাইনের? এক লাইন। এক লাইনের। বাকি লেখাগুলো কোথায় হাইড হয়ে গেছে? কোথায় হাইড হয়ে গেছে। তাহলে এই আমাকে যদি কোনো কলামকে বড় করা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি কলামের মধ্যে প্রত্যেকটা কলামের পরে এবং পরবর্তী কলামের আগে একটা দাগ পাবেন। কি পাবেন? দাগ। দাগ দেখেছেন? জি স্যার। এই দাগগুলোকে ধরে ডান বাম করলে এই কলামটাকে ছোট বড় করতে পারবেন কলামের ক্ষেত্রে। আর রোর ক্ষেত্রে প্রত্যেকটা রোর পরে এবং পরবর্তী রোর পূর্বে মিডলে যে দাগটা আছে সেই দাগটাকে ধরে আপনি রোটাকে বড় ছোট করতে পারবেন। এখন দেখেন আমি রোটাকে বড় ছোট করছি যতটুকু আমার দরকার। আর যদি কোনো কলামকে যদি আপনি বড় ছোট করতে চান তাহলে এইভাবে ধরে বড় ছোট করতে পারবেন, কলাম রো। ওকে, আমি আমার এই কলামকে একটু ছোট করে দিতে যাচ্ছি, এটা অনেক বড় হয়ে গেছে। এখন দেখেন আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমরা প্রিন্ট প্রিভিউতে দেখবো যে আমাদের প্রিন্ট আউট করলে এটা কেমন দেখাবে। এই যে দেখেন আমি যদি এটা প্রিন্ট আউট করি তাহলে আমার ঠিক এইভাবেই বের হবে। আমি চাইলে এইভাবে বের করতে পারি, আবার আমি যদি চাই বর্ডার দিতে সেই ক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বর্ডার থেকে অল বর্ডারসে ক্লিক করতে হবে। এবার আপনি প্রিন্ট প্রিভিউতে দেখেন, এই যে প্রিন্ট প্রিভিউতে আপনাকে দেখাচ্ছে, কিন্তু প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে যে আপনার টোটাল ঘরটা কি নাই, টেবিলের ভিতরে নেই, বর্ডারের ভিতরে। আপনি এটাও বর্ডারের ভিতরে দিতে পারেন। এখানে আপনি লিখে দিলেন টোটাল অ্যামাউন্ট। এই দুইটা ঘরকে সিলেক্ট করলেন, বর্ডার দিয়ে দিলেন। এবার আপনি প্রিন্ট প্রিভিউতে দেখেন, এখন দেখাবে খুব চমৎকার ভাবে যে আপনার কাজটা আপনি করতে পেরেছেন। এখন প্রিন্ট আউট করলে ঠিক এভাবে বের হবে।
তো এভাবে আপনাদেরকে কি করতে হবে, ক্যাশ মেমো অথবা ইনভয়েসটাকে তৈরি করতে হবে। একটা ইনভয়েস যদি আপনি তৈরি করতে পারেন, তো মনে রাখবেন নেক্সট যে ইয়েটা আসছে, আপনার প্রজেক্টটা আসছে, সেটা বোঝাটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এক্সেল বিষয়গুলোর উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। স্যার বলুন।